উত্তর ২৪ পরগনার বাদুরিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই উত্তেজনা। ধৃত পুরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে চোর স্লোগান। গতকাল পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। আর আজ সকালে উত্তেজনা। এই নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্যই তো গাড়িটা খারাপ হলো বিএসএফ নিয়ে চলে যাওয়া হলো। ও স্যার গাড়িগুলো গাড়িগুলো দীপঙ্কর ভট্টাচার্যের অফিস থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারের পর তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, আবাসে ঘর দেওয়ার নাম করে ৪০ থেকে ৫০ হাজার টাকা কাটমানি নিয়েছে ধৃত পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, ত্রিপল এবং স্ট্রিট লাইট উদ্ধার করা হয়েছে। গাড়ি কিনে রেখেছে। এই নিয়ে চলে যাচ্ছে নিয়ে যাওয়ার জন্যই তো গাড়িটা খারাপ হলো বিএসএফ নিয়ে এই গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হলো। ও স্যার গাড়িগুলো গাড়িগুলো গাড়ি কিনে রেখেছে। ৭-এর দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ। আর তখন থেকেই তাঁর ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের ৪ বারের সাংসদ। কিন্তু ভোটে দলের ভরাডুবি এবং লোকসভায় পদ হারানোর পর সেই কাকলি ঘোষ দস্তিদারই এখন বেসুরো। ওনারা মনে করেছেন যে আমায় সরালে আরও কাজ ভালো হবে, ওনারা মনে করেছেন সংসদীয় কাজ হয়তো আমি পারছি না, সেটা তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। কিন্তু লোকসভা থেকে দলীয় পদ হারানোর পর তৃণমূল নেত্রীর একসময় ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার আজ বেসুরো। ১৯৭৬ সালে যোগমায়া দেবী কলেজে তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭৯ সাল থেকে কলকাতা মেডিকেল কলেজে ছাত্র পরিষদ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ছাত্র রাজনীতির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ। দিনে দিনে যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়। ১৯৮৪ সালে যাদবপুরে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী কাকলি। এই সম্পর্ক আরও জোরালো হয় যখন ১৯৯৬ সালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারকে কংগ্রেসের টিকিটে প্রার্থী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৈরি হয় তৃণমূল। ওই বছরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ান কাকলি ঘোষ দস্তিদার। পরের বছর হাওড়া লোকসভা কেন্দ্রে লড়েন তিনি। ২০০১ সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েন কাকলি ঘোষ দস্তিদার। ২০০৫ সালের পুরো ভোটে কলকাতার ৮৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূলের কাকলি। আর ২০০৯ থেকে টানা ৪ বার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। অর্থাৎ ১৯৮৪ থেকে ২০২৬ আক্ষরিক অর্থেই ৪ দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। কি পরিণতি? কোনো পরিণতি না, ঠিকই তো আছে। এরকমই তো হয়, কোনো কিছু কি স্ট্যাটিক থাকে? ওঠে, নামে, পরে আবার ওঠে। এই প্রেক্ষাপটেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আচমকা কেন্দ্রীয় বাহিনীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করেছেন। তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমার এখানে ৪-৫ জন ছিলেন, ৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। সম্পর্ক পুরনো হোক কিংবা নতুন, রাজনীতিতে চমক বদল তিক্ততার কাছে আশা দূরে যাওয়া নতুন কিছু নয়। তাই তৃণমূলের বিপর্যয়ের পর এরকম কিছু দেখা যায় কিনা সেদিকেই এখন সবার নজর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগ গ্রেপ্তার করা হলো রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে। আর এই প্রশান্ত বর্মনই আবার দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ এবং খুনে মূল অভিযুক্ত।
যদিও ধাক্কা মারার মামলায় তাকে বারাসাত কোর্টে তোলা হলে জামিন দেয় বিচারক। প্রশান্ত বর্মন সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। পরতে পরতে নাটক। প্রথমে বেপরোয়া গতিতে র্যাশ ড্রাইভিং, পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, তারপর ফিল্মি কায়দায় ঘাতক গাড়িকে ধাওয়া করে প্রত্যক্ষদর্শী এক স্কুটি চালকের আটকে দেওয়া। সোমবার রাতে এমনই ঘটনা ঘটল ইকোপার্ক থানা নিউ টাউনে। গোটা ঘটনায় নাটকীয় মোড় নিল গাড়ি চালকের পরিচয় সামনে আসার পর। এই সেই ভিডিও, প্রশান্ত বর্মন সেই ভিডিও, দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে অভিযোগ, পথচারীকে যে গাড়ি ধাক্কা মারে তার স্টিয়ারিং যার হাতে ছিল তিনি প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত ভিডিও। এই প্রশান্ত বর্মনই দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনই সোমবার রাত 10টা নাগাদ নিউ টাউনে একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, টাল সামলাতে না পেরে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। রাস্তার একদিকে ছিটকে পড়ে যান তিনি। তারপরই স্কুটি চালক এক প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন। এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। এরপর প্রত্যক্ষদর্শী যুবককেও কার্যত শাসাতে দেখা যায় অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনকে। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? তুমি একটু শান্ত থাকো। এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসে ইকোপার্ক থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন। আমি কেন ফুটু? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু টেস্ট করতে দিবেন না। এরপরই রাজগঞ্জের অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তার গাড়ি। এই মুহূর্তে অ্যারেস্ট করে তাকে যে কোর্টে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত গতকাল রাতে থার গাড়িতে ইনটক্সিকেটেড অবস্থায় তিনি যে কাণ্ড নিউ টাউনে ঘটিয়েছেন তার প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছেন। অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পথচারীকে গাড়ির ধাক্কা মারার অভিযোগে জামিনযোগ্য ধারায় মামলা হয়। বারাসাত আদালতে তোলা হলে তাকে জামিন দেয় বারাসাত আদালত। কিন্তু আইনজ্ঞ মহলের একাংশের বক্তব্য, পুলিশের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল প্রশান্ত বর্মনকে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় গ্রেফতার করার। কারণ খুনের মামলায় চলতি বছরের 31শে জানুয়ারিতে দায়ের করা চার্জশিটে বলা হয়েছিল তদন্ত চলাকালীন নিম্ন আদালত থেকে আগাম জামিন নেন অভিযুক্ত প্রশান্ত বর্মন। কিন্তু কলকাতা হাইকোর্ট তার আগাম জামিন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অপসারিত ভিডিও প্রশান্ত। কিন্তু সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে অভিযুক্তকে 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে বলে। তারপরও অভিযুক্ত আত্মসমর্পণ করেননি এবং গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াতে শুরু করেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এরপর চার্জশিটে বলা হয় পরে কোনো সূত্র বা প্রমাণ পাওয়া গেলে মামলা নতুন করে খোলা হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। ফলে এখানেই প্রশ্ন উঠছে, এবার হাতে পেয়েও কেন ছেড়ে দেওয়া হলো অভিযুক্ত প্রশান্ত বর্মনকে? অন্যদিকে আরেকটি মহলের আবার বক্তব্য, তৃণমূল সরকারের আমলে দায়ের চার্জশিটে প্রশান্ত বর্মনের নামই রাখা হয়নি। 5 জনের নাম চার্জশিটে থাকলেও তার নামই ছিল না। রাজু ঢালি, তুফান থাপা, সজল সরকার, বিবেকানন্দ সরকার এবং গোবিন্দ সরকারের নাম থাকলেও তৃণমূল সরকারের আমলে 31শে জানুয়ারি দায়ের করা চার্জশিটে নাম ছিল না অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনের। ফলে প্রশ্ন উঠছে, চার্জশিটে নাম না থাকলে কি করে খুনের মামলায় প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা যেত? তাই আগের সরকারের আমলে পুলিশের ওই পদক্ষেপ ঘিরেই এখন প্রশ্ন উঠছে। সৌমিত্র রায়, মৈত্র ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.